রাজস্থানের পুষ্কর থেকে তোমাদের আজকে সকালের শুভেচ্ছা জানাই। গুড মর্নিং। এই দেখো সকাল সকাল উঠে গেছি কি রেডি হয়ে গেছি। আর এই হোটেলটাতে মানে রিসর্টটাতে আমরা কালকে এসে পৌঁছেছিলাম রাত্রে। যেহেতু কালকে ব্লগ তোমরা দেখেছো, জানো আমরা কালকে পুষ্করে ঘুরেছি, আজমির হয়ে পুষ্করেই ছিলাম। আর এই সকালবেলায় হোটেলটা তোমাদের দেখিয়ে মানে আমরা রেডি হয়ে নেমে পড়েছি। নেমে আজকে যাব উদয়পুর যাওয়ার আগে আমরা চিত্তরগড় ফোর্টটাও দেখে নেব। তা এখন সেই রাস্তাতেই চলছি। এখান থেকে উদয়পুরের ডিস্টেন্স 290 কিলোমিটার। তো যেতে মোটামুটি কম করে হলেও 3.5-4 ঘন্টা কি তার একটু বেশি সময় লাগবে। আর আমরা বেরিয়ে পড়েছি। আর বাসে করে যখন যাচ্ছি সত্যিই খুব সুন্দর। দেখো চারিপাশে পাহাড় বলতে টিলাও বলতে পারো, বা আরাবল্লী পর্বতের কিছু অংশ, যেটা আগের দিন দেখি মানে বলেছিলাম তোমাদের ব্লগে, পুষ্কর যেতে যেই সৌন্দর্যটা ছিল। আর এই রাস্তাগুলো বেশ বড় এবং খুব পরিষ্কার, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, ভীষণ ভালো লাগছিলো। আর যেহেতু আজকে প্রায় 8:45টার সময় আমরা বেরিয়ে গেছি, যেহেতু উদয়পুর পৌঁছতে সময়ও লাগবে, তাই আজকে আমাদের ব্রেকফাস্টটা কিন্তু এই ড্রাই ফুড মানে প্যাকেট ফুড ছিল। আর এত খাবার দিয়েছি, ডিম সেদ্ধ, ব্রেড, কলা, প্লাস অনেক কিছু মানে বিভিন্ন ধরনের বিস্কিট, কেক, প্রচুর। অত একবারে খাওয়া যায় না, আমরা রেখেও দিয়েছি। যাই হোক, এইবার আমরা চলে আসলাম চিত্তরফোর্টে যাচ্ছি। তা প্রথমে একটা গেট তোমরা দেখলে, এই আরেকটি গেট। এইভাবে 7খানা গেট পার হতে হয়। আসলে এই 7টা গেট হচ্ছে সূর্য দেবতার 7টি ঘোড়ার নামে করা। তো এই ফোর্টের এরিয়াটা যখন শুরু হয়েছে তখন থেকে 7খানা গেট পার হওয়ার পরেই মানে মূল যে জায়গায় প্রবেশ আর কি। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখতেই পাচ্ছ সব পুরনো সময়কার সেই শতাব্দীর সব এই বাউন্ডারি ওয়ালগুলো, মানে এই যে প্রাসাদের প্রাসাদ না, গড়ে ঢোকার যে রাস্তাটা। এই দেখো এই আর একটা গেট, প্রত্যেকটা গেটের আলাদা আলাদা নাম আছে। তো সেই গেট পার হয়ে গিয়েই তবে প্রবেশ করতে হয়। আর রাস্তাটা খুব একটু চাপা। আর পুরনো এখনও সেই নিদর্শনগুলো রয়ে গেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির রয়েছে, কোনো ঘরের মতো আছে, সেগুলো সবটা এখানে জানা যায় না, সব জায়গাতে কিছু লেখাও নেই যে জানতে পারবো। তো মূল যে স্থাপত্যগুলো সেগুলোই আমাদের গাইড ছিল, সঙ্গে দেখিয়েছে। আর এই মাঝে মাঝে রাস্তায় পাহাড়ের সাইডে পাহাড়ি ফুলগুলো অসাধারণ। 7 নম্বর গেট, এই দেখো দাঁড়াবে না যে কত দেব। যখন আমরা অটোতে করে উপরে উঠছি তখন থেকে কিছুক্ষণ আগেই বললাম যে রাস্তার ধারে অনেক ছোট ছোট মন্দির বা ওই রকম বিভিন্ন ঘরবাড়ির মতো। তো এখানে যখন উঠছি এরকম মন্দির অনেকগুলোই রয়েছে। আর এই রাস্তাটা প্রচণ্ড চাপা এবং প্রচণ্ড ট্যুরিস্টদের ভিড়, গাড়ি। আমরা এখন চিত্তরগড় ফোর্টে। হ্যাঁ বলো, ছোট ছোট ফল দেখেছো? কি বলবো, আমরা এখন চলে এসেছি চিত্তরগড় ফোর্টে। চিত্তরগড় ফোর্ট সাইট সিন শুরু হলো ফোর্টের ওপরেই, এটা মানে এখান থেকে শুরু। এর আগে তো তোমাদের গেটগুলো দেখালাম। এটা একটা মন্দির, যাই হোক ওই যে ভিতরে। তো যাই হোক আমাদের গাইড আসছে, তিনি বর্ণনা করবেন, তারপরে জানতে পারবো কী ব্যাপার। সবটা তো সব কিছু পিছনে তো একটা ইতিহাস আছে, তো সেটা তো জানি না। তো যাই হোক সেটা পরে তোমাদের জানাবো, এখন আপাতত দেখি। কি যাবো নাকি যাবো না, এসে গেছে তো সবাই, চলো আসো। হ্যাঁ এই তো সবাই চলে এসছে তো। গাইড কে? অনেক বড় মন্দিরটা। ये जो चित्तौड़गढ़ का किला आप देखने के लिए आए, 6वीं शताब्दी में मौर्य वंश के राजा चित्रांगद हुए थे। उन्होंने इस किले की नींव रखी थी। उस टाइम में चित्तौड़गढ़ को चित्रकूट। গাইড যে আমাদের বোঝালেন তাতে ব্যাপারটা এরকম যে এই জায়গাটার নাম আগে চিত্রকূট ছিল, আমরা জানি, পরবর্তীতে চিত্তরগড় নাম হয়েছে। এবং সেই ইতিহাসের বিভিন্ন শতাব্দীর কথাই উল্লেখ করলেন, আমি আর সেগুলো ডিটেলসে বললাম না। তো মূলত হচ্ছে এখানে দুটো মন্দির রয়েছে। এখানে মীরাবাইয়ের
মন্দির রয়েছে। মীরাবাই যে সাধনা করতেন, কৃষ্ণ সাধক ছিলেন, মানে কৃষ্ণপ্রেমী ছিলেন আমরা জানি। আর এইখানে মন্দিরটা দুটো ভাগে আছে। এই যে মূল মন্দিরটা, এই মূল মন্দিরে হচ্ছে শ্রীকৃষ্ণ বলরামের পুজো হয়। আর এই পিছনের দিকে আরেকটি মন্দির আছে, সেখানে মীরাবাই আগে সাধনা করতেন, পরবর্তীতে ওইরকম মীরাবাইয়ের মন্দিরই করে দেওয়া হয়েছে। মানে কৃষ্ণ ঠাকুর তো রয়েছে, সঙ্গে মীরাবাইয়ের মূর্তিও রয়েছে। যাই হোক, বিভিন্ন জায়গা থেকে প্রচুর ট্যুরিস্ট এসছে। যাই হোক, এই মন্দির আরেকটা বিশেষত্ব বলি, এই যে মূল মন্দিরটা রয়েছে, মন্দিরটা যে জগন্নাথ, আমি শ্রীকৃষ্ণ বলরাম সুভদ্রা মন্দিরের কথা বললাম, সেটার বিশেষত্ব হচ্ছে এই মন্দিরটা সামনের দিক থেকে দেখলে দ্বারকাতে যে মন্দির আছে সেইভাবে তৈরি। আর ঠিক এই মন্দিরের পিছন দিকটা যদি মানে কারুকার্য দেখা যায়, তাহলে সেটা পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতো। এটা হচ্ছে মীরাবাইয়ের মন্দির। हेलो मैडम, सेल्फी अलाउ नहीं। भगवान का फोटो लो, अपनी फोटो लेने बाद जाते हो। লক্ষ্য করো, দেখবে কৃষ্ণ ঠাকুরের মূর্তি তো রয়েছে, আর নিচে ওই যে মীরাবাইয়ের মূর্তিও রয়েছে। তো এখানে অনেক ইতিহাস রয়েছে, সেটা আমাদের গাইড যিনি বলে দিয়েছেন, আমি আর এখানে বিশ্লেষণ করলাম না। মীরাবাইয়ের ঘটনা তোমরা সকলেই জানো। এ তো ভিডিও করছি রে, লাভালাভি কর দেখি, লাভালাভি কর। लगा था वो 90 लाख लागत लगा था, जो कोइन चलते थे ना चांदी के, वो 90 लाख लागत लगी थी इसको बनाने में। 9 ग्रह के हिसाब से 9 माले का बना हुआ है। 122 फीट इसकी हाइट है। 157 इसमें स्टेप है राउंड में ऊपर जाने के लिए, बट कोविड-19 के बाद में इसमें ऊपर जाना बंद कर दिया। पूरे स्तंभ पर 33 ইতিহাসে আছে যে মহারানা কুম্ভ গুজরাট আর দিল্লি জয় করেছিল মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করে। তারই উদ্দেশ্যে বা তার জন্যই তখন সে আনন্দিত হয়ে, বা যাই হোক, যে রাজা এই বিজয় স্তম্ভ নির্মাণ করেছিলেন। আর এদিকে একটা মন্দির রয়েছে, সেটা হচ্ছে এখন আমরা সেই মন্দিরেই যাচ্ছি। তো এই মন্দির হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে মূর্তি থাকে আর কি, একই অবয়বে, সেখানে এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পূজিত হন এই মন্দিরে। আবার জুতো খুলতে হবে তো। আমরা এবার এই মন্দিরে প্রবেশ করে গেলাম। এবার প্রবেশ করে বাঁ দিকেই রয়েছে সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি, এবং এখানে দেবতা পূজিত হয়ে থাকেন। এখানে পুজো অর্চনা করা হয়, এবং আমরা দেখো পাথর দিয়ে পুরো এই মানে মন্দির বা তৈরি, মানে সেই সময়কার, আমি বলতে চাইছি যে সেই সময়কার নিদর্শন। তুমি দেখো, এটা তোমরা দেখো, দেখো মূর্তির মধ্যেও কিন্তু একটা অন্যরকম সেই সময়কার নিদর্শন রয়েছে, মানে পাথর কেটে বা পাথরের উপরে এই মূর্তিটা করা। তারপরে মন্দির থেকে বেরিয়ে এসে এই জায়গাটা দাঁড়ালাম। এই জায়গাটা এত সুন্দর ভিউ, নিচে পুরো শহরটা দেখা যাচ্ছে। আর একটা পাহাড় ওই টিলার ওপরে, তো ওপর থেকে নিচেটা দেখতেও অনেক সুন্দর হচ্ছে। আর এইদিকে দেখো, ওই যে সেই প্রাচীর দিয়ে যে এরিয়া করে দেওয়া ছিল, পাহাড়ে গা পেয়ে আমরা উঠে আসলাম, সেটাই আবার এখানে দেখা যাচ্ছে। অনেকটা সেই আমরা ছোটোবেলায় চীনের প্রাচীর পড়েছি না, মানে বইতে দেখেছি, ওইটা কিন্তু সেটা নয়, মানে এইটা দিয়ে এরিয়াটা ওইরকম প্রাচীর দিয়ে না না, এই যে জহুর্য হয়েছে আগুনের যজ্ঞকুণ্ডে ঝাঁপ দিয়েছিল। ওইখানে যেতে হবে তো, না তো ওটা দেখতে পারবো না। আর একটি বিশেষ ঐতিহাসিক ঘটনা, যেটা না বললে নয়, এই যে জায়গাটা এখন যেখানে এসেছি, এটা হচ্ছে সেই রানী পদ্মিনীর জোহর হয়েছিল। মানে যেইখানে আমরা জানি ইতিহাসে যে আলাউদ্দিন খিলজি যখন আক্রমণ করেছিলেন, এবং তখন সেই অপমানের হাত থেকে বাঁচবার জন্যে রানী তার 16,000 দাসী নিয়ে যে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন, যেখানে যজ্ঞ হচ্ছিল, সেই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন এবং মৃত্যুবরণ করেন আর কি। তো সেই জোহর এখানেই হয়েছিল। এখানে এখন ওটা মাঠের মতো আর কি, ওটা
ঘেরা আছে, নিচে রয়েছে। আর ওটা বোঝানোর জন্য একটা ছোট যজ্ঞকুণ্ড ওখানে রাখা আছে। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই যে মাঠটা, এইটা সেই যজ্ঞকুণ্ড, মানে সেই জায়গাটা যেখানে জোহর হয়েছিল। তো এটা সেই দিক থেকে বিখ্যাত জায়গা, মানে ঐতিহাসিক জায়গা। এখন তো এখানে মাঠ দেখতে পাচ্ছি আমরা, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু মাঠ ছিল না। যাই হোক, এবার আমরা চলে আসলাম আরেকটি জায়গায়। সেটা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ নিচে জল আর প্রচুর মাছ রয়েছে। এখানে অনেকে মাছকে খেতেও দিচ্ছে, সেটা বড় কথা না। এখানে এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে যে এখানে ভেতর থেকে একটা জলধারা নেমে আসে। সেটা দেখতে অনেকটা গরুর মুখের মতো, গরুর মুখ দিয়ে জলটা নেমে আসছে, কিন্তু এই জলটাতে ঠিক কোথার থেকে আসছে সেটা নাকি আজ পর্যন্ত তার উৎস খুঁজে পাওয়া যায়নি। মানে শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছর সেই জলধারাটা একটা গরুর মুখের মতো একটা পাথরের জায়গা দিয়ে ওটা বেরিয়ে আসছে, কিন্তু এই জলটা কোথা থেকে আসছে এটা না, যেই জলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটা না, এটা ভেতরে। তো সেটা কোথা থেকে আসছে আজ পর্যন্ত জানা যায়নি, যদিও আমরা সেটা দেখেছি। কিন্তু যেহেতু ওখানে জলের মধ্যে দাঁড়িয়ে প্রায় 1 হাঁটু জলের মধ্যে নেমে দেখতে হয়েছে, তাই যদি বাই চান্স মোবাইলটা পড়ে যায় বলা যায় না, সেই জন্য আর সেই জায়গাটার ছবি তোলা যায়নি। তবে একদম গভীরে নিচে যে জায়গাটা তোমাদের দেখালাম, ঠিক সেই জায়গাটাতেই এটা রয়েছে এবং ওখানে পুজোও হচ্ছে আর কি। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে আরেকটা স্পটে যাবো। এবার পুরো জায়গাটাকে একবার ভিডিও করে নিলাম। এতগুলো স্পট যেগুলো আমরা দেখলাম সব এই একই জায়গার মধ্যে চারপাশে ছড়িয়ে আর কি। এখান থেকে আর এখানে প্রচুর আতা ফল পাওয়া যায়, দেখলাম আর কি। পুরো আতা রাস্তায়, মানে প্রচুর আতা বিক্রি হচ্ছে। এবং জানতে পারলাম যে আতার যে খোসা, সেই খোসাকে শুকিয়ে বিভিন্ন পদ্ধতিতে সেটা দিয়ে শাড়িও আর কি বানানো হয়। ওখানকার যারা মহিলারা আছে তারা এসব শাড়ি বানান, লোকাল যারা মহিলা আছে শাড়ি বানানো হয় এবং সেটা সরকারি পদ্ধতিতে সেটা তাদের কাছ থেকে কিনে এবং বিক্রিও করা হয়ে থাকে। সেই শাড়িও আমরা দেখেছি, যেমন বাঁশ দিয়ে শাড়ি হয়, বাঁশের শাড়ি, ব্যাম্বু শাড়ি, সেটাও দেখেছি। আতার শুকনো ছাল থেকে তৈরি শাড়িও দেখেছি। যাই হোক, ওখান থেকে বেরিয়ে এবার আমরা আরেকটি জায়গায় চলে আসলাম, ওটা মা কালী মায়ের মন্দির। ওনারা তাই বললেন কালী মাতার মন্দির। তবে এখানে কালী মাতার মূর্তি কিন্তু আমাদের মানে বাংলার মতো, যে আমাদের বাঙালিরা যেভাবে কালী মায়ের মূর্তিতে পুজো করি সেরকম নয়। যাই হোক, কালী মায়ের মন্দির থেকে বেরিয়ে আমরা এবার চলে এসেছি রানী পদ্মিনী মহলে। এটা সব থেকে উঁচু জায়গা, মানে এই গড়ের এই রানী পদ্মিনীর মহলে চলে এসেছি। এখানে রানী পদ্মিনীর একটা জলমহল রয়েছে। চিত্তরের রাজা রতন সিংয়ের পত্নী রানী পদ্মিনী অপরূপ সুন্দরী ছিলেন। এবার আলাউদ্দিন খিলজি সেই রানী পদ্মিনীর রূপ দেখবার জন্য বা তাকে সাক্ষাৎ করার জন্য যখন কিছুতেই সম্ভব হচ্ছিল না, তখন রাজা রতন সিংয়ের প্রজাদের উপরে প্রচণ্ড অত্যাচার করে। তাদের নিচ থেকে খাদ্য সামগ্রী উপরে গড়ে নিয়ে যাওয়া হতো, সেই খাদ্য সামগ্রী তুলতে বাধা দেয়, মানে বিভিন্নভাবে প্রজাদের উপর অত্যাচার করে। তখন রানী বাধ্য হয়ে বলে যে ঠিক আছে, রাজা চাইলে, মানে আলাউদ্দিন খিলজি চাইলে তার রূপ দর্শন করতে পারবে, কিন্তু একটা শর্ত আছে। তিনি জলমহলে, মানে এইখানেই হচ্ছে জলমহল, এই জানলা দিয়ে যে গাইড আমাদের দেখাচ্ছে, তো সেই জলমহলে ওখানে উনি একবার এসে দাঁড়িয়েছিলেন। আর যেই ঘরটাতে আমরা আছি এই মুহূর্তে, সেখানে বড় আয়না রাখা ছিল। তো সরাসরি কিছুতেই রানী পদ্মিনীকে দেখা যাবে না, তাই আলাউদ্দিন খিলজি এই ঘর থেকে তার রূপ দেখেছিলেন, কিন্তু ওই আয়নাতে তার প্রতিবিম্ব যে এসেছিল সেই প্রতিবিম্ব দেখেছিলেন, মানে এটা ইতিহাসে আছে। তো এইখানে আমাদের সেটাই বলা হলো। আর এই যে জলের মাঝখানে যে ওটা হচ্ছে জলমহল। তাই এটা রানী, মূলত এই যে প্যালেসটা, এটা পুরোপুরি রানী পদ্মাবতীরই বা পদ্মিনীর জলমহল। তো এই আর রানী পদ্মিনী খুব গাছ বা ফুল বাগান ভালোবাসতেন, তাই এখনকার যে গভর্নমেন্ট, তো সরকার থেকে সেখানে প্রচুর বাগান, মানে তার স্মৃতিতে বা তাকে শ্রদ্ধা জানানোর জন্য প্রচুর বাগান তৈরি করেছে। যাই হোক, আমাদের আজকের ভ্রমণ এখানেই শেষ হলো, মানে চিত্তরগড়ই ছিল আজকের আমাদের মূল ভ্রমণ। তো আমরা ফিরে এখন চলে এসেছি উদয়পুরে এসে আমরা হোটেলে ঢুকে গেছি। তো যেভাবে আমরা সারাটাক্ষণ, হোটেলটা বেশ সুন্দর দিয়েছে কিন্তু আমাদের আজকে ভীষণ ভালো লাগছে, যেহেতু 2 দিন এখানে থাকতে হবে। বেশ পরিচ্ছন্ন, পরিষ্কার, সমস্ত ফ্যাসিলিটিস আছে।
তো আমরা আজকের দিনটা এইভাবেই কাটালাম এবং যেরকম করে ঘুরেছি বা আমি যতটুকু বুঝেছি, যতটুকু আমার ভালো লেগেছে বা আমি বুঝতে পেরেছি, ঠিক ততটাই আমি তোমাদেরকে শেয়ার করলাম, যতটা আমার পক্ষে সম্ভব। আরও অনেক কিছু বলার ছিল, কিন্তু এত অল্প ভিডিওতে এতটা বলা যায় না, তার জন্য আরও অনেক বেশি পড়াশোনা বা আরও অনেক বেশি বিস্তারিত আলোচনা দরকার। তো যাই হোক, যতটা পেরেছি তোমাদেরকে জানিয়েছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করো। আর তৈরি থাকো আগামী দিনের ব্লগের জন্য। আগামী দিন থাকছে আরও সুন্দর সুন্দর জায়গা ভ্রমণ এবং সেগুলোকে তোমাদের সামনে তুলে ধরা। ওকে, গুড নাইট, ভালো থেকো তোমরা।